মেক্সিকো ও কানাডার পণ্যে 1 মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা ট্রাম্পের, স্বাগত জানালেন মেক্সিকান প্রেসিডেন্ট শেইনবাম। যুক্তরাষ্ট্রের পদক্ষেপে অনিশ্চয়তা বাড়ছে চীনে। এবং গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে ভারত বাংলাদেশ রুদ্ধকার বৈঠক। দিল্লির কাছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নেতিবাচক প্রভাবের কথা জানালো ঢাকা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 1997 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছে হামাস। এ খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। এদিকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় হামাস বলছে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে। মূলত যুদ্ধের অবসান ও বন্দীদের মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে। তবে তিনি দাবি করেন হামাস এখনও স্বচ্ছতা দেখাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য উইটকফ শিগগিরই মধ্যপ্রাচ্য সফর করবেন বলে জানান। এরই মধ্যে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। হোয়াইট হাউস থেকে হামাসের সঙ্গে আলোচনার খবর নিশ্চিত করার পর তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তিনি জানান, বন্দীদের মুক্তি না দিলে হামাস সদস্যরা নিরাপদ থাকবে না। এছাড়া ইসরায়েলকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথাও বলেন। এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র জানিয়েছেন, হামাসকে বিনামূল্যে কিছু দেওয়া হবে না। ইসরায়েল বারবার মানবিক সহায়তা দেওয়ার পরও প্রতারণার শিকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যদিও হামাস জানায় কেবল স্থায়ী যুদ্ধবিরতি, বন্দী বিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তেই বাকি বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। জবাবে ওয়াশিংটনও প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এর জবাবে বেইজিংও ওয়াশিংটনের কৃষি পণ্য আমদানির ওপর 10 থেকে 15% শুল্ক বসায়। এসব উত্তেজনার মধ্যেই দুই দেশই একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস বলেছে, যদি ওয়াশিংটন যুদ্ধই চায় তবে তা বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ কিংবা অন্য যে কোনো যুদ্ধই হোক না কেন, শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছে বেইজিং। জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ট্রুডো ফোনালাপের পরও কোনো সমাধান আসেনি। উল্টো ট্রুডোকে গভর্নর বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তিনি বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্কিন শুল্কারোপকে ক্ষমতায় থাকার ঢাল হিসেবে ব্যবহার করছেন। পোস্টে ট্রাম্প আরও বলেন, ফোনালাপে তিনি ট্রুডোর কাছে দেশটির পরবর্তী নির্বাচন কবে হতে পারে তা জানতে চান, তবে এর কোনো সদুত্তর দিতে পারেননি ট্রুডো। তবে কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্লাং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরোপুরি শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেওয়া হবে না। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। মেক্সিকোর জন্য 1 মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন ট্রাম্প। কানাডার পণ্যেও 4 সপ্তাহের জন্য শুল্ক স্থগিত। এদিকে নতুন করে ট্রাম্পের শুল্ক আরোপে চীন জুড়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বাণিজ্য চুক্তির আওতাধীন মেক্সিকোর সব পণ্য 1 মাসের জন্য শুল্কমুক্ত থাকবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই সিদ্ধান্ত 2 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক বাতিলের সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ক্লাউডিয়া। তিনি বলেন, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টালিন পাচার রোধে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে এই মাসের ফলাফল উপস্থাপন করেছি, বিশেষ করে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টালিন পাচার হ্রাসের বিষয়ে। তবে মেক্সিকো শুল্ক অব্যাহতি
সম্মতি পেলেও কানাডার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও মার্কিন বাণিজ্য মন্ত্রী জানিয়েছিলেন কানাডার ক্ষেত্রেও একই ধরনের অব্যাহতি আসার সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন করে শুল্ক আরোপের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে চীন ও কানাডায়। বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্ক আরোপ কানাডার জাহাজ শিল্পের ওপর বিলম্বিত কিন্তু উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তবে এরই মধ্যে ক্ষয়ক্ষতি রুখতে প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ চীনের অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে। শুধু তাই নয়, চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বাণিজ্য যুদ্ধের কারণে ট্রাম্প চীনের ওপর নতুন করে আরও শুল্ক আরোপ করতে পারেন বলেও জানান বিশ্লেষকরা। কাকুলি আখতার, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের শিক্ষা অনুদান বাতিলের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্রের 8টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এই অনুদান বাতিলের কারণে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও সংকটপূর্ণ বিদ্যালয়গুলোতে শিক্ষকের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ উঠেছে। ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগে প্রচুর পরিমাণে অনুদান বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এ নিয়ে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 8টি অঙ্গরাজ্য ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। এতে বলা হয়েছে দুটি প্রধান শিক্ষা অনুদান কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে, যা শিক্ষক প্রস্তুতি ও উন্নয়নমূলক প্রশিক্ষণের জন্য পরিচালিত হতো। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে কেবল ফেব্রুয়ারি মাসেই $60 কোটি বেশি অনুদান বাতিল করা হয়েছে। শিক্ষা বিভাগ জানিয়েছে এই অনুদানগুলো এমন প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর জন্য বরাদ্দ ছিল যারা বিতর্কিত মতাদর্শ প্রচার করছিল বলে মনে করা হয়। এতে অনেক সরকারি বিশ্ববিদ্যালয় ও অলাভজনক সংস্থার কর্মীদের ছাঁটাই বা কর্মঘণ্টা কমানোর ঝুঁকি তৈরি হয়েছে। আইনজীবীরা বলছেন শিক্ষক সংকট বাড়ানোর পাশাপাশি স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর স্থিতিশীলতা নষ্ট করবে এই সিদ্ধান্ত। মামলায় অভিযোগ করা হয়েছে কংগ্রেসের অনুমোদিত অনুদান বাতিল করে শিক্ষা বিভাগ প্রশাসনিক নীতিমালা লঙ্ঘন করেছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় বিলুপ্ত হলে রাজ্য সরকারগুলোর হাতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। তিনি বলেছেন শিক্ষার্থী ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ক্ষুদ্র ব্যবসা প্রশাসন বা বাণিজ্য বিভাগের মাধ্যমে পরিচালিত হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারত বাংলাদেশের মাঝে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে কলকাতার একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের 2 দেশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আজ কলকাতায় কমিশনের টেকনিক্যাল কমিটির আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার এই 5 তারকা হোটেলের বলরুমে স্থানীয় সময় সকাল 11:30টায় রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। বৈঠকে 7 সদস্যের বাংলাদেশ দলের পক্ষে নেতৃত্ব দেন নদী কমিশনের বাংলাদেশ শাখার সদস্য আবুল হোসেন। বিপরীতে ভারতীয় দলেও ছিলেন 7 সদস্যের প্রতিনিধি। দুপুর 2টা পর্যন্ত 2.5 ঘন্টার বৈঠকে মূলত গঙ্গার চুক্তি সঠিক বাস্তবায়ন নবায়ন প্রসঙ্গেও আলোচনা হয়। এছাড়া চলতি মৌসুমে গঙ্গার পানি কম থাকায় বাংলাদেশ পানি কম পাচ্ছে বলেও জানানো হয়। পানি কম পাওয়ার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কৃষিকাজ ছাড়াও স্বাভাবিক জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে বৈঠকে ভারতকে জানানো হয়। গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা। গত বছর বৃষ্টি কম হয়েছে, যে কারণে এবছর একটু ফ্লো কম। আমরা আমাদের কনসার্ন গুলো রেজ করেছি যে ফ্লো কম থাকলে আমাদের দেশে এটার অনেক নেতিবাচক প্রভাব থাকে। আমাদের ফিশারিজ এর উপরে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। গঙ্গা চুক্তি নবায়নের জন্য একটা যৌথ কমিটি হবে। ভারত বাংলাদেশের মাঝে অভিন্ন নদীর সংখ্যা 54। প্রতিটি নদী নিয়েই রয়েছে নানা রকম সমস্যা অভিযোগও। বিশেষ করে সীমান্ত এলাকার নদীগুলোর খনন কিংবা নিরাপত্তা একটা বড় ইস্যু। আর এসব সমস্যা নিয়েই শুক্রবার যৌথ কমিশনে টেকনিক্যাল কমিটির আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিভিন্ন নদীর বিভিন্ন ইস্যু আছে, কোন একটা নদীতে ওনারা ড্রেজিং করতে চাচ্ছে, এটা আমরা পারমিশন দিচ্ছি না, তো সেটা আমরা আলোচনা করব। ভারত সফররত বাংলাদেশের প্রতিনিধি দল তিস্তা চুক্তি নিয়ে এ যাত্রায় কোনো বিশেষ উদ্যোগে নারাজ। তবে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে বেশি জোর দেওয়া হচ্ছে বলেই সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। কলকাতার এই হোটেলে রুদ্ধদ্বার বৈঠক থেকেই চূড়ান্ত হয় আগামী বছর অর্থাৎ 2026 সালের 12ই ডিসেম্বর যে গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হয়ে যাবে তার আগে 2 দেশের করা যৌথ নতুন কমিটির খসড়া। বাইপাসের এই বেসরকারি হোটেলের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটির বৈঠকের সবশেষ জানাতে কলকাতায় রয়েছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেশের মধ্যে প্রায় 4,500 কিলোমিটার সীমান্ত তারা ভাগ করে, আর এই সীমান্তের 2,500 কিলোমিটার সুরক্ষিত, অর্থাৎ কাঁটাতারের বেড়া কিংবা বিএসএফ বা বিজেপি তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে প্রায় 1000 কিলোমিটারের মতো সীমান্ত, যেখানে নদী, খাল, বিল, জলাশয় থাকে। আর সে সমস্ত জলাশয়ে নানা কারণেই কখনো ড্রেজিং বা কখনো সীমান্তে সেই জলাশয়ের এধার ওধারে নিরাপত্তা তোড়জোড়, এই সমস্ত বিষয়ে কিন্তু দুই দেশের মধ্যে বিভিন্ন সময় কূটনৈতিক যে বার্তা সেগুলো দেয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। কিন্তু এই প্রকৃত অর্থে এই দুই দেশের যারা স্টেক হোল্ডার, অর্থাৎ যারা জলসম্পদ মন্ত্রক, তারাই কিন্তু একমাত্র, তাদেরই অধিকার রয়েছে যে এই নদী বা এই জলাশয়গুলোর রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বা ড্রেজিং ক্ষেত্রে দুই দেশের সরকারের এই সংশ্লিষ্ট দপ্তরকে সম্মত হতে হয়। আজকে যে বৈঠকটি হবে সেই বৈঠকটি মূলত এই নদী কমিশনের টেকনিক্যাল কমিটির বৈঠক। এই বৈঠকে মূলত সীমান্তের, ভারত বাংলাদেশের সীমান্তগুলো ঘেঁষে যে নদী রয়েছে, জলাশয় রয়েছে, খালবিল রয়েছে, সেই খালবিলগুলো কখনো কখনো ড্রেজিং, কখনো কখনো সেখানে বিএসএফ বিজিবির নিরাপত্তা বাড়ানো বা কাঁটাতারের বেড়া, সেই সমস্ত টেকনিক্যাল অনেকগুলো ইস্যু অনেক বছর ধরে জমে রয়েছে। সেগুলো কিন্তু দুই দেশের এই যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটির বৈঠকে কিন্তু আলোচনার টেবিলে বসবে এবং সেখানে পরস্পরের বিরুদ্ধে সম্মতি পত্র প্রদান করবে এবং এরপরে কিন্তু ড্রেজিং বা অন্যান্য যে সমস্যা, সেই সমস্ত সমস্যার যে সমাধান হবে। এর আগে যেটা বলছিলাম যে এই নদী কমিশন কিন্তু এর মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে ইতিমধ্যে গতকালকে আমরা দেখেছি যে 7 সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু ভারতের জলসম্পদ মন্ত্রকের 7 সদস্যের প্রতিনিধিও সেখানে অংশ নিয়েছেন। গতকালকে বৈঠকের পর আজকের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন 54টি নদী রয়েছে। এই নদীগুলোর ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভারতের সীমান্ত ঘেঁষে, সেখানে নিরাপত্তার বিষয় থাকবে বা জল বন্টনের ক্ষেত্রেও অনেক ধরনের বাধা বিপত্তি, পাল্টা অভিযোগ দুই দেশের মধ্যে আছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এই বাংলাদেশ থেকে আসা 11 সদস্যের যে প্রতিনিধি দলের টেকনিক্যাল কমিটির বৈঠক কিন্তু আজকে সকাল 11টার সময় গতকালকে যে হোটেলটিতে অনুষ্ঠিত হয়েছিল, আজকে কিন্তু একই রকম ভাবে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে ভারত বাংলাদেশের নদী কমিশনের যে টেকনিক্যাল কমিটির আজকের বৈঠক। সেই বৈঠকে কি হতে পারে সেই সম্পর্কে একটি আমার কাছে থাকা সবশেষ তথ্য। যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটির বৈঠকে সবশেষ জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। আবারও বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার পর্যটন খাত। মাত্র 2 সপ্তাহ আগেই পশ্চিমা পর্যটকদের জন্য সীমান্ত খুলেছিল দেশটি, কিন্তু আকস্মিক সিদ্ধান্তে এখন আবার নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে কি কারণে এই পরিবর্তন, তার কোনো ব্যাখ্যা দেয়নি পিয়ংইয়ং। বিশ্বের অন্যতম রহস্যময় রাষ্ট্র উত্তর কোরিয়া। তথ্য প্রবাহে কঠোর নিয়ন্ত্রণ, বাইরের বিশ্বের সঙ্গে সীমিত সংযোগ, এসবের মধ্যেই সাম্প্রতিক পর্যটন খোলার সিদ্ধান্ত ছিল ব্যতিক্রমধর্মী। ফেব্রুয়ারিতে কিছু পশ্চিমা পর্যটককে প্রবেশের সুযোগ দেয়া হলেও তা দীর্ঘস্থায়ী হলো না। মাত্র কয়েক সপ্তাহ আগেই পশ্চিমা পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিলেও হঠাৎ আবারও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। করোনা মহামারীর শুরু থেকেই পুরোপুরি বিচ্ছিন্ন ছিল উত্তর কোরিয়া। ধাপে ধাপে বিধিনিষেধ শিথিলের পরও 2024 সালে প্রথমে রুশ পর্যটকদের অনুমতি দেয় পিয়ংইয়ং। এরপর পশ্চিমাদের জন্য সীমিত পরিসরে রাশন শহর উন্মুক্ত করে দেয়া হয়। তবে পর্যটকদের চলাফেরায় ছিল কড়া নিয়ন্ত্রণ, স্থানীয়দের সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল কম। পর্যটন সংস্থাগুলো বলছে, আকস্মিক সিদ্ধান্তে এপ্রিল ও মে মাসে নির্ধারিত সফরগুলো স্থগিত করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেওয়া পিয়ংইয়ং ম্যারাথনের ভবিষ্যৎও অনিশ্চিত। উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় গুঞ্জন চলছে নানা মহলে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস হতে পারত দেশটির পর্যটন খাত, কিন্তু একের পর এক বিধিনিষেধে সেটি এখন প্রশ্নবিদ্ধ। রহস্যময় এই সিদ্ধান্তের পেছনে কূটনৈতিক কোনো সমীকরণ নাকি অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত বন্ধই থাকছে পশ্চিমাদের জন্য দেশটির দরজা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
Thai Aluminium. The better is now the best. নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতেই ফের তীব্র রাজনৈতিক সংকটে পর্তুগাল। নিয়ম বহির্ভূতভাবে লেনদেন করে লাভবান হয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো, এমন অভিযোগ এনে অনাস্থা জানিয়েছে দুটি রাজনৈতিক দল সেগা ও পিসিপি। এতে আগাম জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে পর্তুগাল। তবে অভিযোগ অস্বীকার করে আস্থা ভোটের প্রস্তাব প্রধানমন্ত্রীর। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। আস্থা অনাস্থার দোলাচালে নির্বাচনের বছর ঘুরতে না ঘুরতেই উত্তপ্ত পর্তুগালের রাজনীতি। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়ম বহির্ভূত লেনদেনে লাভবান হয়েছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো পরিবারের মালিকানাধীন একটি কনসালটেন্সি ফার্ম। এমন অভিযোগে প্রথম অনাস্থা প্রস্তাব আনে রাজনৈতিক দল সেগা। সেটি বাতিল হবার 15 দিনের মধ্যে আবারও অনাস্থা জানায় আরেকটি দল পিসিপি। পার্লামেন্টে সেটিও বাতিল হয়ে যায়। তবে সরকারের ডাকা আস্থা প্রস্তাবে ফের আগাম নির্বাচনের দিকে এগোচ্ছে পর্তুগাল। ব্যাংক হিসাব তুলে ধরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। দেশের রাজনৈতিক অস্থিরতার এমন পরিস্থিতিতে বুধবার আস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবটি আগামী সপ্তাহের মধ্যেই নিষ্পত্তির অপেক্ষায়। আগাম নির্বাচন কোনোভাবেই কাম্য নয় জানিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দলগুলোর প্রতি আহ্বান জানান পর্তুগিজ প্রধানমন্ত্রী। এই সরকার এবং এই প্রধানমন্ত্রী সংস্কার, স্থিতিশীলতা ও শুদ্ধ রাজনীতির স্কুল থেকে এসেছে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সবশেষ চেষ্টাও করব এবং সেটি আস্থা ভোটে। যেসব অভিযোগ নিয়ে আমরা বিতর্ক করছি তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধানমন্ত্রী অভিযোগের বিরুদ্ধে যথাযথ ব্যাখ্যা না দিয়ে সংসদীয় তদন্ত কমিটি থেকে নিজেকে বাঁচাতে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মত সোশ্যালিস্ট পার্টির। আইন প্রণেতারা প্রধানমন্ত্রীর আনা আস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করলে পিএইচডি সরকারের পতন ও সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে পারে। 12ই মার্চের মধ্যে আস্থা ভোট সামনে রেখে ওই সময়ে এস্তোনিয়া সফর বাতিল করেছেন পর্তুগালের রাষ্ট্রপতি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভয়াবহ তুষার ধসে স্কি করার সময় বরফের নিচে চাপা পড়ে 3 জন নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে শক্তিশালী তুষারঝড়ে নাকাল, আইওয়া, কানসাস সহ মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন। ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আলাস্কার চুগাচ পাহাড়ে হেলি স্কিইং করছিলেন 4 জন। হঠাৎ করে ভয়াবহ তুষারধসের কবলে পড়েন তারা। এয়ারব্যাগ খুললেও কোনো লাভ হয়নি। 30 ফুট বরফের নিচে চাপা পড়েন 3 জন। সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে হেলি স্কিইং কোম্পানির গাইডরা। সংশ্লিষ্টরা জানান, তুষারধসের স্থান শনাক্ত করা গেলেও বরফের গভীরতা এতই বেশি যে তাদের কাউকেই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। এদিকে তীব্র তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন। আইওয়ার স্টোরি কাউন্টিতে রাস্তার পাশে আটকে পড়ে বহু গাড়ি। তুষারের কারণে রাস্তা পরিষ্কার করতেও বেগ পেতে হয়। ঝুঁকি নিয়ে যান চলাচলে ঘটে একাধিক সড়ক দুর্ঘটনা। ভয়াবহ তুষারঝড়ে তাণ্ডবে বিপর্যস্ত কানসাস অঙ্গরাজ্যের লেনেক্সা অঞ্চলও। প্রবল বাতাসে রাস্তার লাইট পোস্টও দুলতে দেখা যায়। ধুলোর মতো ওড়ে বরফের স্তর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় প্রায় $29.7 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবার অবকাঠামো সম্প্রসারণে এ বিনিয়োগ করা হবে বলে জানানো হয়। এর পাশাপাশি আঞ্চলিক চাহিদা মেটাতে সেবাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট সফটওয়্যার থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড প্রযুক্তির বিকাশে বিশ্বব্যাপী ব্যবসা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ আফ্রিকায় এর আগেও বড় বিনিয়োগ করেছে মাইক্রোসফট। এবার আরও বড় অবকাঠামো তৈরির পরিকল্পনায় প্রায় $29.7 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এরই মধ্যে জোহানেসবার্গ ও কেপ টাউনে দেশটির প্রথম এন্টারপ্রাইজ গ্রেড ডাটা সেন্টার গড়ে তুলতে মাইক্রোসফট $100 কোটি বেশি ব্যয় করেছে। দক্ষিণ আফ্রিকা এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটেশনাল চাহিদা মেটাতে বাড়ছে ডাটা সেন্টারের সংখ্যা। নতুন বিনিয়োগের অংশ হিসাবে ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতেও কাজ করবে মাইক্রোসফট। উচ্চ চাহিদা সম্পন্ন প্রযুক্তি খাতে দক্ষ কর্মী তৈরিতে 50,000 মানুষকে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়। ক্লাউড সেবার অবকাঠামো, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবে অংশগ্রহণকারীরা।
বিশ্বজুড়ে ডাটা সেন্টার গড়ে তুলতে 2025 সালে $8,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছে মাইক্রোসফট। দক্ষিণ আফ্রিকার নতুন প্রকল্প সেই বৃহৎ পরিকল্পনারই অংশ, যা প্রযুক্তি খাতের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নানা ধর্মবর্ণের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে প্রথমবারের মতো জার্মানির বার্লিনে সিটি কর্পোরেশন ভবনে শোভা পাচ্ছে রমাদান কারিম শিরোনামে শুভেচ্ছা বার্তা। এই উপলক্ষে আয়োজন করা হয় সম্প্রীতির ইফতার মাহফিলও। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে বসবাসরত অভিবাসী মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে এবং পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরতে প্রথমবারের মতো রামাদান করিম লেখা নিয়ন সাইন শোভা পাচ্ছে রাজধানী বার্লিনের সিটি কর্পোরেশন ভবনে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের সরকারি ভবন রাথহাউস টিয়ারগার্টেনে এই লেখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মুসলমান সহ মধ্য বার্লিনে বসবাসরত সকল ধর্মের মানুষের সম্মানে আয়োজন করা হয় ইফতার মাহফিলেরও। সংযমের মাসে সম্প্রীতির এমন আয়োজনে সবাইকে পেয়ে খুশি রাথহাউস টিয়ারগার্টেনের মেয়র স্টেফানি রেমলিঙ্গার। দেখুন, টিয়ারগার্টেনের মেয়র হিসেবে আমি আজ দারুণ খুশি যে আমার অফিসে নিয়ন সাইনে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পেরেছি। আজকের দিনে শুধু মুসলমানরাই নন, এখানে খ্রিস্টান ও ইহুদি সহ অন্যান্য ধর্মের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সম্প্রীতির পৃথিবী গড়াই আমাদের মূল উদ্দেশ্য। এই আয়োজন নিয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। আমরা চাই ভবিষ্যতে প্রশাসন মুসলমানদের সম্মানার্থে এই ধারাবাহিকতা চলতে থাকবে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনা করে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ ধর্মীয় ও প্রশাসনিক কর্মকর্তারা। ছিলেন স্থানীয় জার্মান সহ প্রবাসী বাংলাদেশিরাও। মানুষের জীবনে সংঘাত, দুর্যোগ, দুর্বিপাক কিংবা যতই সমস্যা থাকুক না কেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি এবং মূল্যবোধ যেন কোনোভাবেই হারিয়ে না যায়, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট জিতেছেন 14 প্রবাসী বাংলাদেশির একটি দল। মূল্য বেশি হওয়ায় এই দলটি প্রতি মাসে দলবদ্ধ হয়ে এই টিকিট কিনে আসছেন 3 বছর ধরে। বিজয়ী টিকিটে অর্থের পরিমাণ 20 মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 66 কোটি 28 লাখ টাকা। তারা প্রত্যেকেই দুবাইয়ে জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট দেশটিতে অবস্থানরত নাগরিকদের জন্য হঠাৎ ভাগ্য বদলের এক অনন্য মাধ্যম। কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি, কখনো ভারতীয় বা অন্য কোনো দেশের নাগরিক। প্রতি মাসের 3 তারিখে লটারি জিতে হয়ে যান শ্রমিক থেকে কোটিপতি। এই লটারি কত যে বাংলাদেশির ভাগ্য বদলে দিয়েছেন তার কোনো সঠিক হিসাব নেই। কোনো সময় একজন, কোনো সময় একাধিক বাংলাদেশি এই লটারি জিতেছেন। এইভাবে অসংখ্যবার এই লটারির টাকা বাংলাদেশে এসেছে রেমিটেন্স হয়ে, অথবা এই টাকা বিনিয়োগের মাধ্যমে আমিরাতে গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে বহু রেমিটেন্স যোদ্ধার। এবার মার্চের 3 তারিখে আবুধাবির বিগ টিকেটে দুবাইয়ের জাহাজ শ্রমিক নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আলম সহ কোটিপতি হয়েছেন আরও 13 শ্রমিক। বিজয়ী টিকেটে অর্থের পরিমাণ 20 মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 66 কোটি 28 লাখ টাকা। 3 বছর ধরে প্রতি মাসেই দলবদ্ধ হয়ে এই টিকিট কিনছিলেন তারা। প্রথম দিকে বিশ্বাস হয় নাই, তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো। তখন অ্যাকচুয়ালি আমরা সব বন্ধু একসাথে ছিলাম, তখনকার সময়টা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল। চেষ্টা করব বাংলাদেশি লোকদের জন্য কিছু করার জন্য, অবশ্যই কিছু কর্মসংস্থান তৈরি করার জন্য। টিকিট আমরা পাই অনেক এক্সাইটেড হয়েছি, অনেক আনন্দিত। প্রাপ্ত অর্থ 14 জনের মধ্যে সমানভাবে বন্টন করলে 4 কোটি 73 লাখ টাকার বেশি পাবেন প্রত্যেকে। কোটিপতি হওয়া শ্রমিকরা জানান, সঠিক পরিকল্পনা গ্রহণ করে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করবেন তারা। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে তারা ভবিষ্যতে একটা ভালো একটা বিজনেস শুরু করে। এদের মাধ্যম থেকে যাতে দেশের তৃণমূলের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয়, এটাই আমরা আশা করব। ড্রয়ের 1 মাসের মধ্যে লটারি বিজয়ীর হাতে নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে আবুধাবির বিগ টিকিট কর্তৃপক্ষ। শিবলি আল সাদিক, সময় সংবাদ।
মার্কিন সিক্রেট সার্ভিসের সম্মানসূচক পুলিশ সদস্য হিসেবে স্থান পেল ১৩ বছর বয়সী এক শিশু। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেওয়া হয়। ২০১৮ সাল থেকে ব্রেন ক্যান্সারে ভোগা সত্ত্বেও পুলিশ হওয়ার স্বপ্ন দেখত শিশু ডেভারজায় ড্যানিয়েল। নতুন করে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে বিবৃতি দেওয়ার সময় আমন্ত্রণ জানানো হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের মানুষকে। বেশ কয়েকজনকে দেয়া হয় বিশেষ সম্মাননাও। এদিন মার্কিন সিক্রেট সার্ভিসের সম্মানসূচক পুলিশ সদস্য হিসেবে স্থান দেয়া হয় ১৩ বছর বয়সী এক শিশুকে। জানা যায় ২০১৮ সাল থেকে ব্রেন ক্যান্সারে ভোগা সত্ত্বেও পুলিশ হওয়ার স্বপ্ন দেখত শিশু ডেভারজায় ড্যানিয়েল। এ সময় পুলিশের পোশাক পরিয়ে আইডি ও ব্যাজ সহ কোলে তুলে নেয় শিশুটির বাবা। এরপর মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালককে জড়িয়ে ধরে ১৩ বছর বয়সী ড্যানিয়েল। এর আগে শিশুটিকে পুলিশের কর্মকর্তা বানানোর জন্য সিক্রেট সার্ভিসের পরিচালককে নির্দেশ দেন ট্রাম্প। আমি আমাদের সিক্রেট সার্ভিসের নতুন পরিচালক শান কারানকে বলছি যেন তোমাকে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়। এছাড়াও ট্রাম্প এদিন লেকেন রাইলি ও জোশেলিন নুঙ্গারায়ের পরিবারকে সম্মাননা প্রদান করেন। লেকেন রাইলি জর্জিয়ার নার্সিংয়ের ছাত্রী ছিলেন। তাকে একজন ভেনেজুয়েলান অভিবাসী হত্যা করেছিল। পাশাপাশি গালভেস্টনে একটি জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্যের নামকরণ করেন জোশেলিন নুঙ্গারায়ের নামে। তাকেও হিউস্টনে দুজন ভেনেজুয়েলান অভিবাসী হত্যা করে। নাদিম মারজান, সময় সংবাদ। দ্বিতীয়বারের মতো টিকটকে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, টিকটক বিক্রির জন্য নির্ধারিত ৭৫ দিনের আলোচনার সময়সীমা শেষ হওয়ার আগে যদি কোনো চুক্তি না হয় তাহলে সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করবেন তিনি। টিকটকের প্রতি যুক্তরাষ্ট্রের অনেক আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প এবং এতে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন যা টিকটকের নিষেধাজ্ঞা ৭৫ দিন পিছিয়ে দেয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হুমকির জবাবে হামাসের অভিযোগ, নতুন করে অভিযান চালালে বিপন্ন হতে পারে জিম্মিদের জীবন। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিহত ৬, আহত অন্তত ৩০। কিয়েভকে সমর্থন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত ইউরোপীয় নেতাদের। এবং মেক্সিকো ও কানাডার পণ্যে ১ মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা ট্রাম্পের। স্বাগত জানালেন মেক্সিকান প্রেসিডেন্ট শেইনবাম। যুক্তরাষ্ট্রের পদক্ষেপে অনিশ্চয়তা বাড়ছে চীনে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।